নেতা আর জননেতা এই দুটি শব্দবন্ধ কিন্তু খুব খুব ভারিক্কি একটা ব্যাপার। নেতা আর তার সঙ্গে জন বসে গেলে তার সঙ্গে একটা বিশাল ব্যাপার কাজ করে থাকে। তখন তার দায় দায়িত্ব, তখন তার আদর্শ, তখন তার অনুসন্ধিৎসা অনেক বেড়ে যায়। তো সেইরকম একটা জায়গায় যখন কোনো মন্তব্য করা হয়, তখন ভেবে নিতে হয় যে কোনো নেতা তিনি জেনে বুঝেই সেই মন্তব্যটা করেছেন। যেমন ধরে নিন গরুর দুধের সোনা। আচ্ছা, গরুর দুধের সোনা ব্যাপারটা তো তিনি জেনে বুঝেই করেছিলেন। চর্চায় থাকার জন্য, চর্চিত হওয়ার জন্য, সে সময় খানিকটা দিলীপ ঘোষ যেন আরো বেশি ভেসে থাকে। তাহলে আমরা কি ধরে নিতে পারি যখন আজ পঞ্চম দফার নির্বাচন চলছে, সেই পঞ্চম দফার নির্বাচনে সবথেকে বেশি উত্তাপ যেখানে থাকার কথা সেই অর্জুন সিং, সেই ব্যারাকপুর, তেমনটা কিন্তু নেই। পঞ্চম দফার নির্বাচনে অত্যাচার, অশান্তি, খণ্ডত্যা বা চন্দ্রবিন্দু চাঁদের মতো হয়ে রয়েছে। কিন্তু পঞ্চম দফার নির্বাচনে সবথেকে বেশি আলোচিত হয়ে থাকলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করা হিন্দু যে সভা বা হিন্দুদের যে ধর্মীয় স্থানগুলি, যেখানে আমাদের রামকৃষ্ণ মিশন, যেখানে আমাদের ভারত সেবাশ্রমের মতো জায়গাগুলো থাকে, যেখানে হিন্দুদের একটি পরম আধ্যাত্মিক স্থল, সেই স্থানে তিনি যখন রাজনীতি নিয়ে কথা বলেন, অবশ্যই প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকের একটি নিজস্ব এজেন্ডা আছে। আমরা জানি রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সক্রিয়ভাবে কোনোদিনই সামনের ফ্রন্টে রাজনীতি থেকে তারা নিজেদেরকে বিরত রাখে। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আক্রমণ করেন, তখন হিন্দু সমাজের একটা বৃহৎ অংশ তাই নিয়ে দোলাচলের মধ্যে চলে যায়। সেখানে দেখলে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে 30% মুসলিম অধ্যুষিত অঞ্চল আছে। সেই 30% যে মুসলিম বেল্ট, সেখানে কিন্তু একটা বৃহৎ অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকে। যেখান থেকে বামফ্রন্টের ভাঙন হয়েছে, বামফ্রন্ট ভাঙার সঙ্গে সঙ্গে সমস্ত মুসলিম যে ভোট ব্যাংক, সেটি মমতা ব্যানার্জির সঙ্গে এসছে। মমতা ব্যানার্জিও তাদের সুকৌশলে ইউজ করেছে। কখনো তাদের মসজিদে গেছে, কখনো ইফতার পার্টিতে গেছে, তাদের সঙ্গে আচার অনুষ্ঠান। আসলে এই যে একটি ধর্মীয় ইমেজ তিনি তৈরি করেছেন মুসলিমদের সঙ্গে, সেখানে কিন্তু হিন্দুরা কোনো কোশ্চেন তোলেনি। কিন্তু হিন্দুদের ভাবাবেগে যখন তিনি আঘাত করলেন, তখন একদিক দিয়ে সুকৌশলে তিনি সমস্ত ভোট ব্যাংকটাই তিনি বাড়িয়ে নিতে চাইলেন। যেখানে পঞ্চম দফা নির্বাচন চলছে এবং চতুর্থ দফা নির্বাচনের পর যখন উত্তরবঙ্গ থেকে ধীরে ধীরে ভোট দক্ষিণবঙ্গে এসে প্রবেশ করেছে, সেই দক্ষিণবঙ্গের ভোট ব্যাংকে যখন মুসলিম বেলটাকে তিনি এক করতে গিয়ে সুকৌশলে এই মন্তব্যটি করে ফেলেন, এবং তিনি জানেন সুকৌশলে যদি এই মন্তব্যটি একবার ভাসিয়ে দেওয়া যায়, সমস্ত মুসলিম তারা কিন্তু টিএমসির সঙ্গে চলে আসবে। এখানে বলা দরকার আইএসএফ এর একটা বৃহৎ অংশ তারা কিন্তু বারবার মমতা ব্যানার্জি থেকে মুখ ঘুরিয়েছে। এই মমতার থেকে মুখ ঘুরানোটাকে তিনি কিন্তু খুব ভালো চোখে দেখেননি। তাই এই মন্তব্যকে কেন্দ্র করে যখন মুসলিম এক হতে চাইছে, ঠিক সেই সময়ে হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়াতে হিন্দুরা যদি একটা ধর্মীয় মেরুকরণে বিভাজন হয়ে যায়, তাহলে মমতা ব্যানার্জির কিন্তু লাভ। এই যে জেনে বুঝে জননেতারা যখন কোনো মন্তব্য করেন, সেক্ষেত্রে কিন্তু তাদের স্থানীয়ভাবে লাভটা তাদের আখেরে আছে বলেই তারা মন্তব্যটি করেন। সুদূর প্রসারী ভাবনা চিন্তা মমতা ব্যানার্জির অবশ্যই আছে। তিনি দীর্ঘদিনের দক্ষ এবং পোড় রাজনৈতিক। তাই তার মন্তব্যকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। তিনি জেনে বুঝে যখন দক্ষিণবঙ্গে ভোট প্রবেশ করেছে এবং সেখানে যখন পঞ্চম দফা চলছে, তখনও কিন্তু মুসলিম অধ্যুষিত বৃহৎ একটা অংশ মমতা ব্যানার্জির এই যে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সহ হিন্দু যেসব আধ্যাত্মিক আশ্রয়স্থল, সেখানে যখন আঘাত করা হয়, তখন কিন্তু মুসলিমদের মধ্যে সাড়া জেগে যাবে এবং সেটিই তিনি করেছেন সুড়সুড়ি দিয়ে। আমার একটা কথা স্পষ্টভাবে বলতে ইচ্ছা করে যে ধর্মীয় ভাবাবেগের সুড়সুড়ি দিয়ে রাজনীতি, সেটা মমতা ব্যানার্জি করেছে, সেটা বিজেপির মোদী সরকার করেছে, সেটা সিপিএম করেছে এবং সম্প্রতি বাংলায় আইএসএফ বলে গড়ে ওঠে একটি দল, তারাও করছে। কিন্তু এই ধর্মীয় ভাবাবেগকে কেন্দ্র করে যদি ভোট হতে থাকে, সেখানে যদি রুটি রুজির কথা কম বলা হয়, সেখানে কিন্তু যুব সমাজ সহ সমস্ত সমাজটা একটা প্রশ্নের মুখে পড়ে যায় এবং সেইখানেই ভাবায় যখন 5,000-এর উপর প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যায়, যখন স্কুলে স্কুলে মাস্টাররা নেই, শিক্ষা ঢুকতে থাকে, সেই সময় দাঁড়িয়ে 2-3টি রাজনৈতিক প্রধান দল তারা যখন এই ধর্মীয় মেরুকরণ নিয়ে রাজনীতি করে, তখন কিন্তু কোশ্চেন উঠে যায়, তখন প্রশ্ন উঠে যায় আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের অস্তিত্বের সংকট নিয়ে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন পঞ্চম দফা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে এই যে ধর্মীয় ইস্যুটা যতটা উত্তাপে উঠে গেল, পঞ্চম দফা নির্বাচনের অশান্তিটা ততটাই নিম্নমুখী হতে থাকলো, ততটাই মিডিয়ার হাইলাইট থেকে দূরে চলে আসলো। আসলে নির্বাচনের অশান্তিটা তো ওই চন্দ্রবিন্দু চাঁদ আর খণ্ডত্বর মতো লেগেই থাকে, এটা অলংকার হয়ে গেছে। কিন্তু এই অলংকারকে ছাপিয়ে গেছে আজকে মমতা ব্যানার্জির করা ওই হিন্দু মহাসভাগুলি, ওই আধ্যাত্মিক স্থলগুলোকে নিয়ে যে একটি তির্যক মন্তব্য, সেই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু সমস্ত বিরোধী দল
তাদের নিজের করে মন্তব্য রেখেছে। কিন্তু এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সুকৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটাও একটা তার ভোটে জেতার কৌশল। সমস্ত মুসলিম বেলটাকে তিনি এক করে নিয়ে 30% মুসলিম ভোট যদি চতুর্থ দফা নির্বাচনের পর থেকে যদি এইভাবে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে কিন্তু তারই লাভ। কারণ দক্ষিণবঙ্গে যত ঢুকবে মুসলিম অধ্যুষিত এলাকা তত বাড়বে, এবং সেখানে এই মমতা ব্যানার্জি জানেন, তিনি দক্ষ রাজনৈতিক, তাই সুকৌশলে এই মন্তব্যটি। কিন্তু প্রশ্ন আমাদের থাকবে যে এই ধরনের মন্তব্যে কতটা সাধারণ মানুষের লাভ হয়, কতটা যারা ধর্মীয় মেরুকরণ করেন তাদের কতটা লাভ হয়, এই প্রশ্নচিহ্ন আগামী ভোট ব্যাংকগুলিতে দেখা যাবে। আর পঞ্চম দফা নির্বাচন নিয়ে অবশ্যই এপিসোড আসবে, যেমনটা প্রত্যেক এপিসোড আমি করেছি, প্রত্যেক এপিসোডের ভাগ করে আমি বিবরণ দিয়েছি, বর্ণনা দিয়েছি, এটাও তেমন থাকবে। আপাতত এই পর্ব এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন।